আসসালামাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক, এনসিপির উপর হামলা হয়েছে হবিগঞ্জে। ছাত্রদল, স্থানীয় ছাত্রদল ব্যাপক হামলা চালিয়েছে এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে সার্জিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারি আহত হয়েছেন। অনেক অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন এবং বেশ বর্বরোচিত হামলা বলবো। বিএনপি সরকার ক্ষমতা আসার পরে বিরোধী দলের উপরে এই জাতীয় একটি হামলা নিয়ে সবাই আসলে কিছুটা ক্ষুব্ধ বা বিব্রত বলা চলে। কারণ প্রধানমন্ত্রী যা বলছেন, প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন, তার দলের নেতাকর্মীরা সেই বার্তাটি বুঝতে পারছেন না। এখন বলা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি এমন সব কথা বলেন যেগুলো সহ্য করার মতো না, তো যার জন্য তারা নাকি পেটাচ্ছেন, তার জন্য তারা নাকি এইভাবে হামলা করছেন। তো এই বিষয়টা নিয়ে এই যে এনসিপির উপর যে হামলা, এই হামলাটি আসলে কি বার্তা দিচ্ছে? হাসিনা পরবর্তী যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম বা যে রাজনীতি চেয়েছিলাম, সেই জায়গাটায় কি বার্তা দিচ্ছে? এবং বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটছে। আপনারা জানেন যে শাহাবুদ্দিন চুপ্পু তড়িঘড়ি পদত্যাগ করেছেন। পাশাপাশি বেশ কয়েকজন সেনা কর্মকর্তা আটক হয়েছেন। বেশ কিছু মামলা কাজ চলছে। শাপলা চত্বরের ঘটনার বিচার শুরু হয়েছে। গতকাল এই ঘটনায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছেন, এজাহারভুক্ত আসামি। তো সব মিলিয়ে আমরা আজকে কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাই, তো যেমনটি বলছিলাম যে এনসিপির উপরে যে হামলা, এই বিএনপি আসলে কি বার্তা দিতে চায়? মানে নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক কথা বলছে, আমরা জানি সেটা ইলেকশনের আগে পরে বা সে 5ই আগস্টের সময় থেকে সে একটু কি বলবো, ধরেন এই জাতীয় কথা, ধরেন পলিটিক্যালি ইরেসপন্সিবল স্পিচ যদি বলি আমি, এই জাতীয় কথা, উস্কানিমূলক কথা, অনেক রকমের কথা বলছেন। কিন্তু তার জন্য কি এভাবে হামলা করতে হবে এনসিপির উপরে? যে ছেলেগুলো না হলে হাসিনার পতন হতো না, যে ছেলেগুলো নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল দেশের জন্য, সেই ছেলেগুলোকে আপনি এইভাবে এখন পেটাবেন আপনার সমালোচনা করে বা আপনাকে খারাপ ভাষায় কথা বলে? এই জন্য 5ই আগস্টের পরে তাদের অনেকে বিভ্রান্ত হয়েছে, অনেকে চাঁদাবাজি করছে, অনেক রকমের অপকর্মের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু তাই বলে কি আমরা জুলাই 24-এ তাদের অবদানকে ভুলে যে 2 বছরের মাথায় এসে তাদের উপর এভাবে টর্চার করবো, এভাবে হামলা করবো? কি বার্তা? আপনার বিশ্লেষণটা একটু শুনি। প্রথমে বলে নিই, এনসিপির রাজনৈতিক দর্শন, এনসিপির রাজনৈতিক দর্শন বা পার্টি হিসেবে এনসিপির আমি বড় কোনো ভক্ত না। তো সেই অবস্থান থেকে, নিরপেক্ষ অবস্থান থেকে আমি বলি, অ্যাকচুয়ালি আমার কাছে অন্তত জুলাইয়ের যেই স্পিরিট বা জাগরণ, সেটা কিন্তু এনসিপির কোনো নেতা বা অন্য কোনো দলের নেতার থেকে আমি পাই নাই, বা আমার কাছে ওই ধরনের কিছু মনে হয় নাই। এটা ছিল জনতার একটা সংগ্রাম, জনতার অর্জন। যদি দু একটা জায়গায় বলতে হয়, হয়তো আমি মনে করব সানজিদার সেই বক্তব্যটা, যে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, এই ধরনের কিছু জিনিস স্বতঃস্ফূর্তভাবে যারা আসছে, তাদের জিনিসটা আমাকে এবং অন্য অনেকে উদ্বুদ্ধ করছে, জীবন দেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছে। তো এনসিপির লিডারশিপ, অন্যান্য ব্যাপারে আমার কোনো বিরাগ অনুরাগ কিছুই নাই। বাট একটা জিনিস চিন্তা করেন, এনসিপির যে জনসংযোগ, যেটার উপরে হামলা হয়েছে, সেটা তো কোনো নির্বাচনী কিছু ছিল না, সেটা কোনো প্রতিবাদ সভা ছিল না, কোনো হরতাল ভাঙচুর কিছু ছিল না। সেই অবস্থায় সেখানে এখন এটা হয়তো বিএনপি বলার কোনো স্কোপ নাই, বিকজ আইডেন্টিফাইড হয়েছে তারা স্থানীয় বিএনপি তো ঠিক না, ছাত্রদল, যুব দলের লোকজন, তারা এই চেষ্টা করছে। আপনার প্রশ্ন হচ্ছে তারা কেন করছে এবং সেটা কি বার্তা দেয়? কেনর জায়গাটাতে আমার মনে হয় আপনি অনেকখানি কভার করে দিয়েছেন। মূল টার্গেট ছিল নাসিরুদ্দিন পাটোয়ারি। তাকে যদি আপনি একটা পার্সোনা হিসেবে ডিফাইন করেন, যে বিএনপির একটা অংশ, যারা বিএনপির মূল ধারা বা মূল স্পিরিটটাকে বিয়ার করে না স্থানীয় পর্যায়ের, তাদের কাছে এই নাসিরুদ্দিন পাটোয়ারি বা আমাদের শহীদ হাদি, তারা যেইভাবে কথা বলে বা যেই কথাগুলো বলে, সেগুলো তারা পছন্দ করে না। তারা মনে করে এস্টাবলিশমেন্টের উপরে বা পার্টি হিসেবে বিএনপির উপরে সেটা একটা। সেই জায়গাতে বিএনপির আপনি কি দেখছেন যাদের উপর ইভেন মির্জা আব্বাসের ব্যাপারে শহীদ হাদি যেই কথা বলছেন, বা পরবর্তীতে পাটোয়ারি যেই কথাগুলো বলছেন, মির্জা আব্বাস কি তাদের সাথে মারামারি করতে গেছেন? জান নাই। নিজে বেচারা অসুস্থ হয়ে সিঙ্গাপুরে বসে আছেন, এখন হার্টের একজন রোগী, এত মাস ধরে বসে আছেন কেন, সেটা একটা প্রশ্ন। তো বিএনপির কোনো নেতা বা শীর্ষ পর্যায়ে কেউ কিন্তু এই জায়গাটাতে আমার মনে হয় না তারেক রহমানের গাইডেন্সের বাইরে গিয়ে প্রতিশোধ বা প্রতিহিংসার জায়গায় যাচ্ছেন। এটা হচ্ছে কিছু লোক যারা এই সমস্ত কাজ করে মনে করতেছে তারা নজরে আসবে পার্টির হাইকমান্ডের। তারা বলবে না, পাটোয়ারিরে পিটাই দিছি, সার্জিসে পিটাই দিছি। আর বার্তা যেটা তারা দিতে চাচ্ছে, ওই লোকজন, আমি বিএনপির কথা বলছি না, যারা এই কাজটা করতেছে, তারা বার্তা দিতে চাচ্ছে যে এনসিপি তোমাদেরকে আমরা মাঠে দাঁড়াইতে দিব না।
বিএনপি এতদিন পরে 17 বছর পরে ক্ষমতায় আসছে, আমরা ছাত্রদল, আমরা ধান খেতে ছিলাম, আমরা পাট খেতে ছিলাম, আমরা গর্তে ছিলাম, তোমরা গুপ্ত হয়েছিল, বাট এখন আমাদের সময়, আমরা এখন সামনে আসবো এবং রাজপথ আমাদের, সরকার আমাদের, এই বার্তাটা দিতে চাইতেছে। পার্টি হিসেবে বিএনপি কোনো বার্তা দিতে চাইতেছে না, সেটাই ফেইলিয়ার। মানে দেখেন, আপনাকে দুইটা জিনিসের একটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। বিএনপির টপ লিডারশিপ থেকে শুরু করে এই গ্রাসরুটের যারা এই কাজটা করতেছে, এটা একটা অর্কেস্ট্রেটেড বা সমন্বিতভাবে এনসিপি এবং শিবিরের উপরে এই জিনিসগুলো হচ্ছে। অথবা ফ্লিপ সাইড অফ দ্য কয়েনে যদি আমি যাই, সেটা হচ্ছে না, বিএনপির শীর্ষ নেতৃত্ব কোনোভাবে এই জিনিসটা চায় না, বিকজ তারা এখন রিকনসিলিয়েশন এবং একটা নতুন বাংলাদেশ গড়বার জায়গায়, ফ্যাসিজম পরবর্তী জায়গায় সবাইকে নিয়ে কাজ করতে যাচ্ছে, সবাইকে স্পেস দিতে চাচ্ছে। তারা চাচ্ছে না, বাট স্থানীয় পর্যায়ে এরা সেই তার উল্টা কাজটা করতেছে। তো প্রথমটা যদি হয় সেটাও খারাপ, দ্বিতীয় যদি হয় সেটা তো আরো খারাপ, যে তার মানে বিএনপির অ্যাকচুয়ালি কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের মাঠ পর্যায়ের নেতৃত্ব বা ছাত্র দল, যুব দল, তাদের উপরে বিন্দুমাত্র কোনো কন্ট্রোল নাই, গাইডেন্স নাই, এবং কোন জিনিসটা করা যাবে না সেটার যে এক্সাম্পল সেট করে বলা। আমরা দেখছি এই সরকার নির্বাচনের আগে এবং বিএনপি এইবার সরকার গঠনের পরেই 15 দিনের মধ্যে বেশ কিছু জায়গায় কিছু পিউনিটিভ অ্যাকশন নেওয়া হয়েছিল। যারা এই ধরনের ফাইজলামি ইতরামি করছে তাদেরকে দল থেকে বহিষ্কার বা অন্যান্য শৃঙ্খলার ব্যবস্থা নেওয়া হয়েছে, বাট সেটা কিন্তু বন্ধ হয়েছে অনেকদিন। তো সেই সুযোগটা নিয়ে যে মেসেজটা পাচ্ছে না, পরিষ্কার মেসেজটা পাচ্ছে না, সেই কারণে বিএনপি কোনো মেসেজ দিতে ফেল করতেছে, রাদার মেসেজটা দিতেছে গ্রাসরুটের এরা, যে রাজপথ বা মাঠ, ছাত্রদল, যুবদল এবং বিএনপির মাঠ পর্যায়ে এরাই ধরে রাখবে, এখানে অন্য কারো জায়গায় নাই। এবং জি সুমন ভাই, আমি যদি আপনাকে বলি যে ধরেন বিএনপির শীর্ষ পর্যায়ের ইঙ্গিত ছাড়া বা শীর্ষ পর্যায়ের অনুমোদন ছাড়া এরকম একটা ঘটনা ঘটেছে, এটা আমি মনে করি না। এবং আমি যদি আপনাকে দেখাই যে মানে নির্বিচারে ধরেন যে মাইক্রোবাস গুলো ভাড়া নিয়ে যাওয়া হয়েছে, সেই মাইক্রোবাসের ড্রাইভারদেরকে পেটানো হয়েছে। আপনি যদি দেখেন এত অশ্লীল গালাগালি সেখানে হচ্ছিল, যেভাবে মারতেছিল, যারা পেটাচ্ছিল তারা ধরেন এই যে ছাত্র দলের মানে অনুষ্ঠানের কি বলে গেঞ্জি পরে, লোগো লাগানো গেঞ্জি পরে তারা ইয়ে করতেছে, মানে অর্থাৎ একটা 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 বেহাল অবস্থা। এবং ধরেন আপনি যদি দেখেন সেখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ভূমিকা কিন্তু আমরা দেখি নাই আর কি। এই একটা দীর্ঘ সময় ধরে তাদেরকে এভাবে পেটানো হলো, রাস্তা ব্লক করে মারা হলো, বা এনসিপি যে এরকম একটা কর্মসূচিতে গেল সেটার একটা নিরাপত্তার ব্যবস্থা তো আছে, তাই না? এখন ধরেন এনসিপি কে আপনি যাই বলেন, এনসিপি তো ভাই বিরোধী দলের অংশ, তাই না? বিরোধী দলের অংশ, নাহিদ ইসলাম বিরোধী দলের হুইপ। সো আপনি এটা তো এক অর্থে বিরোধী দলের উপরে হামলা, এক অর্থে বিরোধী দলের উপরে হামলা। তো এখন এই জায়গাটা আমি মনে করি না যে এটা সেন্ট্রালি তারা জানতেন না বা সেন্ট্রাল থেকে নির্দেশনা ছিল না। এবং আমি যদি আপনাকে একটা একটা মানে পাল্টাপাল্টি, ধরেন হাসিনা আমলের মতো পাল্টাপাল্টি শুরু হয়েছে, আমি একটু পরে দেখাচ্ছি আপনাকে, একটা সেকেন্ড। ধরেন ওই যে হাসিনা আমলে যেরকম ইয়ে হতো না, যে আজকে যেমন হবিগঞ্জে তাদের প্রতিবাদ সমাবেশ আছে, সেই প্রতিবাদ সমাবেশ ধরেন ওই জায়গায় ছাত্র দলও তাদের কর্মসূচি ডাক দিচ্ছে। হাসিনা আমলে যেরকম হইতো না যে বিএনপির কর্মসূচি, আওয়ামী লীগ সেখানে শান্তি সমাবেশ করবে, তো 144 দিয়ে এটা ভণ্ডুল করে দেয়, সেই পুরাতন প্র্যাকটিসে যাচ্ছে। আপনি কি মনে করেন বিষয়টাকে? জি, আমি আপনার ওপিনিয়নটা আপনার, বাট আমার এখন পর্যন্ত আই উইল হোল্ড মাই ওপিনিয়ন যে এটাতে সেন্ট্রাল। এখন আপনি যদি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলতে বুঝান লন্ডন থেকে যে পাখিগুলা উড়ে এসে মধু খাওয়ার জন্য বসছে, তারা এখন বিএনপির নীতি নির্ধারণ করছে এবং বিএনপিকে আসলে তারা চালাচ্ছে, সেটা যদি বিএনপির সেন্ট্রাল পলিটিক্যাল ফিগার হয়, আপনি ঠিক। আর আমি যদি বলি যে বিএনপি যে রাজনৈতিক ঐতিহ্য প্রায় 50 বছর ধরে বিয়ার করছে, সেখানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকার কথা, আমি এখনো মনে করি তারা এটার সাথে কোনোভাবে ইনভলভ না। এই জিনিসটা স্থানীয় পর্যায়ে হচ্ছে, বিকজ একটা মেসেজ তারা জানে যে এই যারা বিএনপির এগেন্সে কথা বলবে তাদের পিটাইলে ভিতরে ভিতরে সবাই খুশি হবে, পার্টির বা সরকারের। এখন এই ডেঞ্জারটা বুঝতে পারতেছে না। এখন ধরেন এই ক্ষেত্রে লাভটা কার হয়েছে? বিএনপির হয় নাই, এনসিপির হয় নাই, শিবিরের হয় নাই, ক্ষতিটা কার হয়েছে? সবার ক্ষতি হয়েছে। যেমন আপনি ধরেন বিএনপির যে ইমেজটা, যে তাদের নেতৃবৃন্দ বা তারা পলিটিক্যালি একটা অর্গানাইজ দল না, যেখানে তাদের অনুশাসন নাই, সেন্ট্রালের অর্ডার লোকাল লেভেলে মানে না, সেটার একটা এক্সাম্পল জাতির কাছে তারা জানালেন। সব থেকে বড় জিনিস হচ্ছে এনসিপির তেমন হলো, এনসিপি একটা দুর্বল দল হিসাবে দেশের লোকজনের কাছে প্রেজেন্টেড হলো।
শিবিরের উপরও তো ট্রল বা অন্যান্য কিছু আক্রমণ চলতেছে, সেই জায়গা থেকে তারাও এখন পর্যন্ত তারা হচ্ছে হাতে চুরি পরা দল এই ধরনের কথা বলাও শুরু করছে কিছু কিছু লোকজন। এখন সুমন ভাই মানে দুর্বল দল বলে এখন কি এনসিপি, শিবির, জামাত সবাইকে লাঠিসোঁটা নিয়ে নামবে সরকারের 5 মাসের মাথায়? এই জায়গাটাতে আমি আসতেছি, সেটা হচ্ছে ধরেন আপনি কি চাচ্ছেন তাহলে যে আপনি ছাত্র দলকে ছাত্রলীগ বানাবেন বা ওই ধরনের একটা জিনিস বানাবেন যে মাঠে কাউকে জায়গা দিবে না, সবাই দুর্বল হয়ে থাকবে, আপনি দেখাবেন যে আপনারা কত সবল? ভাই, যেই ডিএনএ ছাত্রলীগের সেই ডিএনএ ছাত্রদল কোনোদিন পায় না এবং পাবে না। ছাত্রলীগ যে পরিমাণে নৃশংস কাজ করছে এবং যে পরিমাণে নির্মম ভাবে লোকজনকে পিটাইছে, সেটা ছাত্রদল কোনোদিন হইতে পারবে না এবং অ্যাকচুয়ালি হওয়ার মতো তাদের শক্তি নাই। আজকে যদি আমি কোনো উস্কানির কথা বলতেছি না, আজকে যদি দেয়ালের পিঠ থেকে যায় এই এনসিপি এবং শিবির তারা এক হলে পরে ছাত্রদল কি অ্যাকচুয়ালি রাস্তায় দাঁড়াতে পারবে? পারবে না। সেটা আমরা 36শে জুলাইয়ে দেখছি, পুরো জুলাই ধরে দেখছি, 24-এ পারবে না। এটাই বুঝতে হবে এই সব ছেলে পেলে যারা এই সমস্ত আকাম করতেছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, এই এনসিপি বা আপনি বলেন শিবির যারা এখন নির্যাতনের জায়গায় আছে, ছাত্রলীগ যেই তাদের সময় যেটা করছে সেটা হচ্ছে তাদের ফোকাস, ছাত্রলীগের একটা ছেলে সে পিটাইতে বললে 10 জনকে খুন করে ফেলতো, বাট বিএনপির ডিএনএ তে বা ব্লাডে কি আছে, বা ছাত্র দল বা এই যুব দল, তারা ওই কাউরে পিটানোর থেকে বেশি ব্যস্ত ধান্দাবাজিতে। ছাত্রদল কিন্তু ডেডিকেটেড, ছাত্রলীগ কিন্তু ডেডিকেটেড হিসাবে একদম বাকি সবকিছু বাদ দিয়ে বিরোধী দলের দমন করছে, আর ছাত্র দল সেটা হইতে পারবে না কোনোদিন। সুতরাং যেটা তোমরা হইতে পারবে না সেটা হতে যাও না, এবং মাঝখান থেকে ক্ষতিটা বিএনপি সব থেকে বেশি হচ্ছে। রং মেসেজ যাচ্ছে, পার্টির সাংগঠনিক দুর্বলতা সেটা দেখা দিচ্ছে। 2 নাম্বার হচ্ছে তারা যে এই ধরনের আবার ফ্যাসিবাদের প্রথম স্টেপে হাঁটতেছে, সেই জায়গাটা কিন্তু জনগণ একটুও পছন্দ করতেছে না। জনগণ সে বিএনপির সাপোর্ট করুক কি না করুক, সে যখন এই ফ্যাসিজমের পদধ্বনিটা দেখতে পাবে তখন কিন্তু জনগণ 17 বছর অপেক্ষা করবে না, 17 দিনও হয়তো দরকার হবে। 17 বছরে আওয়ামী লীগের বিপক্ষে রাজপথে এই ছাত্র দলের কয়টা ভূমিকা আমরা দেখছি? এখন ক্ষমতায় আসছে, ভাবতেছে যে ওই পুলিশ আছে, আমরা আছি ক্ষমতায়, আমরা এখন বিশাল শক্তিশালী। যুগ পাল্টা গেছে। আপনি যে পাটোয়ারির কথা বলতেছিলেন, পাটোয়ারি অবশ্যই তার ভাষার স্বাধীনতার অভাব আছে, বাট এটা আমাদেরকে একই সাথে স্বীকার করতে হবে জুলাই আমাদেরকে নতুন ভাষা শিখাইছে, আন্দোলনের রাজনীতির নতুন ভাষা। অবশ্যই আমি আশা করবো স্বাধীনতা থাকবে, বাট এই নতুন ভাষাটা অ্যাকসেপ্ট করে নিতে পারে। এই পুলিশ দিয়ে কি হবে বলেন তো ভাই? পুলিশ যদি থাকেও, আমরা দেখছি না জুলাইতে পুলিশ থাকলে কেউ কি বাঁচতে পারছে এখানে? আর যদি এতই তোমাদের হ্যাডম থাকে, এতই তোমরা করিতকর্মা হও, তাহলে ভাই যখন বেগম জিয়াকে মনির রোডের বাসা থেকে বের করে দেওয়া হইলো, অথবা 10 ট্রাক এই বালুর ট্রাক নিয়ে ওনাকে রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হলো না, তখন তোমাদের এত শক্তি কোথায় ছিল? তোমরা এই ফালতু লাফায় না, আমরা জানি তোমাদের শক্তি কতটুকু, জোর কতটুকু। তোমাকে জনগণের কাছে অপ্রিয় হয় না। জাতীয়তাবাদী যে জায়গাটাতে আমরা পথ চলা শুরু করছি, সেই জায়গাটাতে থাকতে দাও আমাদের। আর ধরেন সুমন ভাই, এরা এখন যেটা করতেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি যতটুকু বিলিভ করি যে প্রাইম মিনিস্টারও বিব্রত হওয়ার কথা। প্রাইম মিনিস্টার একটা নতুন পলিটিক্সের কথা ভাবছেন। এবং আমি যেটা বলছিলাম আপনাকে যে এই যে বিবৃতির কথা, যে জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা, তারা আগামী 29শে জুলাই বুধবার হবিগঞ্জ জেলার সকল উপজেলা, পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করবে। তো আজকে সেখানে এনসিপির আপনার আছে, প্রতিবাদ সমাবেশ আছে এই হামলার প্রতিবাদে। তো সেখানে ভাই কেন তোমাদের ঠেলাঠেলি করতে হবে? কেন তোমরা ঠেলাঠেলি করো না? তোমরা কি সেই আওয়ামী কালচার, সেই বিষয়টাকে আবার পুনরায় আনতে চাও? এবং এখন পর্যন্ত আমরা কোনো দলীয় কোনো প্রতিক্রিয়া দেখি নাই। আমি আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু দেখাতে চাই। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এই বক্তব্যটা শুনি, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিয়েছেন রাশেদ খান, গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। তার একটা বক্তব্য আপনাকে শুনাই। প্রধানমন্ত্রীর যে আস্থা এবং বিশ্বাস মানে এতটাই বেশি, আমি হয়তো ভেবেছিলাম যে অন্য কোনো জায়গায় দায়িত্ব দিবে, তিনি সরাসরি আসলে আমাকে রাজনৈতিক দায়িত্ব দিয়েছেন। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, ইতিবাচক রাজনীতির সূচনা, এবং একই সাথে সরকারকে প্রটেক্ট করা, সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেগুলোকে ইনশাল্লাহ আমরা নস্যাৎ করতে পারবো। সরকারকে ব্যর্থ করার যে অপচেষ্টা, সেগুলোকেও ইনশাল্লাহ আমরা নস্যাৎ করতে পারবো। আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক, সবার আগে বাংলাদেশ। তো এই যে সরকারকে নস্যাৎ করার যে অপচেষ্টা, রাশেদ খানের ভাষায় কোট আন কোট, সেটাকে ব্যর্থ করার জন্য যেই প্রচেষ্টা, তার অংশ হিসেবে কেউ কেউ মনে করেন যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর বিশেষ নির্দেশনাতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে, যে হবিগঞ্জের পরে সবাই সতর্ক হয়ে যাবে, যে যেখানে যাবে সেখানে মাইর খাবে, কারণ এইভাবে হবে না। আমার কাছে কিন্তু অ্যাকচুয়ালি অডিও টেপ আছে, যেটা আমি বিব্রত হবে অনেক পক্ষে। সেই জন্য এই যে ভিপি নূর মার খাইছিল না আমাদের অন্তর্বর্তী সরকারের সময়, এক সময় এই পুরা
তার পিছনে কলকাঠি কে নাচছিল জানেন? এই রাশেদ খান। এখন সেই রাশেদ খান, এবং এ কিন্তু কলকাঠি নাড়ে আছে, আপনি কথাটা নিয়ে আসছেন ভালো হয়েছে। এ কিন্তু, এবং সে তারপরে আবার কার সাথে তখন গোয়েন্দা বাহিনীর কার সাথে টেলিফোনে কথা বলছে, নির্দেশনা নিছে এবং মাফ চাইছে যে জিনিসটা অতিরিক্ত ফালতু কথা বলে ফেলার জন্য, সেগুলোর অডিও আছে ভাই। হ্যাঁ, সেই জিনিসগুলো এখন রাশেদ খান যদি মনে করে সে এই ধরনের কুকাম করে বেড়াবে, আমরা তখন বাধ্য হয়ে সেই জিনিসগুলো জায়গা মতো পৌঁছে পাবলিকলি আনবো না ভাই, এতটা রুচির দুর্ভিক্ষ হয় নাই। বাট আমি এই জিনিসটা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলতেছি যে সেটার অডিও আছে। এখন রাশেদ খান একটা জায়গায় কনফিউজ ছিল, আমি তাকে একটু হেল্প করি বুঝার জন্য। সে বলছে যে সে অ্যাকচুয়ালি বুঝে নাই যে তাকে এত বড় দায়িত্ব দেওয়া হবে অন্য কোথাও ভাই ভ্যাকেন্সি নাই। মিউনিসিপ্যাল কর্পোরেশনের যেই গরুর টানার গাড়িগুলো ছিল সেগুলো অবসলেট। মিউনিসিপ্যাল কর্পোরেশনের এখন এই বলদ দরকার নাই ময়লার গাড়ি টানার জন্য, সুতরাং ভ্যাকেন্সি ইজ ক্লোজড। একটা ভ্যাকেন্সি ছিল রাজনৈতিক সচিব, সেখানে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। দ্যাটস মাই পয়েন্ট। সচিব রাজনৈতিক সহকারী, এবং আমার ধারণা হচ্ছে তার প্রধানমন্ত্রীর রেফারেন্স দিয়ে বলছে, কিন্তু আমার ধারণা হচ্ছে তাকে খাওয়ানো হয়েছে আর কি। ওই যে আছে না গ্রাম দেশে। ভাই আপনার কি মনে হয় যে এই যে ধরেন বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন নিয়োগ দেখতে পাচ্ছি, আমি মন্ত্রীদের কথা পরে আসতেছি, বিভিন্ন পদে সরকারি সংস্থা বা এই ধরনের লাভজনক জায়গাগুলোতে বসানো হচ্ছে যারা ধান্দাবাজি করার সুযোগ পায়, প্রধানমন্ত্রী জানেন এই জিনিসগুলা? তাকে এই যে বলি না যে লন্ডনী পাখি এবং এখানে যারা সুবিধাবাদী বলেন, আজকে সংসদে স্পেসিফিক আমরা 4 জনের কথা জানি যারা বিএনপি আছেন, এর মধ্যে বিএনপি তাকে পরে নমিনেশন দিছে। এই 4 জন ছাড়া জুলাই আন্দোলনে অংশ নিছেন, অথবা জুলাই আন্দোলনে তাদের পরিবারের কেউ আহত মানে শহীদ হয়েছেন, অথবা আহত হয়েছেন, চোখ হারাইছেন, পা হারাইছেন, নির্যাতনের ভিতরে গিয়ে পুলিশের তাদের পা থেতলাই দিছে, এই ধরনের কয়জন আছে? নাই। বিএনপিতে আপনি খুঁজে পাবেন না ভাই। এখন এই সংসদে যে এখানে রিপ্রেজেন্ট করতেছে জুলাই পরবর্তী আমাদের একটা সংসদ, সেখানে আমরা কি পাইলাম ভাই? আমরা একজন চলে গেছে, আরেকজনকে পেলাম। সরি, আমরা চাইছিলাম রাষ্ট্রের পরিবর্তন, আমরা চাইছিলাম সিস্টেমের পরিবর্তন, আমরা চাইছিলাম যেখানে এস্টাবলিশমেন্টটা দায়বদ্ধ থাকবে জনগণের কাছে, রাষ্ট্র ব্যবস্থাটা এইভাবে নতুন করে হবে। তার বদলে আমরা নতুন অ্যাকসেট পাইলাম যারা অন্য জনগণের বা জুলাই বিপ্লবের প্রতিনিধিত্ব করেন না। সিম্পল জিনিস। সেই জায়গায় রাশেদ খান এবং তার মতো জনিত এখন রাজনৈতিক সহকারী হবে এবং একটা গাড়িতে চড়ে ঘুরে বেড়াবে, তারপর এনসিপি এবং শিবির দমন করার জন্য তারা বিভিন্ন ঘুট চাল চালবে। না, এটার পিছনে রাশেদ খানের ভূমিকার ব্যাপারটা আমাকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ চ্যানেল থেকে বলছে যে প্রধানমন্ত্রী দেখাতে হবে নির্দেশনা দিয়েছেন। তো এখন ধরেন যে যেটা আমি বলছিলাম যে ধরেন ওই গ্রাম দেশে হয় না, ওই যে মানে বিয়ের সময় ছেলের ত্রুটি বা মেয়ের ত্রুটি এগুলো নানাভাবে ঢেকে রাখা হয়, গোপন রাখা হয়। কলমাটা হয়ে গেলে তো এখন আর কি করা, বিয়ে তো হয়ে গেছে। তো রাশেদ খান জাতীয় লোকজনদেরকে আসলে খাওয়াই দেওয়া হয়, মানে বিভিন্ন গ্রুপ ইন্টারেস্টে এগুলো মানে পাঞ্চ করে দিয়ে দেওয়া হয় এবং তাদের সে অসহায় নিয়োগ হয়ে গেছে। এখন তো উনি বাদ দিলেও ওনার একটা মনে করবে যে কেন বাদ দিব, বা আসেন এরকম বিষয়গুলো। তো দেখা যাক কি হয়। বাট এভাবে হইলে মানে বাংলাদেশকে আর কোনোভাবেই এই হাসিনার আমলের বাংলাদেশে ফিরে যেতে দেওয়া হবে না। এই ব্যাপারে যদি কেউ যদি মনে করেন যে আমি বেশি শক্তি প্রদর্শন করবো, এই নাসিরুদ্দিন পাটোয়ারি গালাগালি করে খারাপ কথা বলে এই জন্য তাকে রাস্তায় ধরে পিটাইতে হবে এই দলকে, ভাই এটা হইতে পারে না আর কি। আপনি যদি এবার সাম্প্রতিক সময় ভারতে যেই মোদী বিরোধী যেই বিক্ষোভটা হলো, শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি, তারপরে জেএনজিতে ভাষা দেখেন আপনি, একটা সভ্য ভাষা পাইছেন কোথাও আপনি? এটা হচ্ছে এখন ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ড, তাই না? এই ট্রেন্ডটাই এমন হয়ে গেছে, মানে এভাবেই বলে। তো ওকে ফাইন, আমরা আমাদের দেশের কালচারে এগুলো পছন্দ করি না, বা ওকে ফাইন, এটা ভিন্ন জিনিস। এটাকে নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে কেউ নাচাবাচি করতেছে না, এত হুল্লে করতেছে না, কিন্তু তাই বলে আপনি রাস্তায় ধরে পেটাবেন, এভাবে নির্মমভাবে হামলা করতে হাসিনা? সেটা রাজনীতির মাঠে বলে রেটরিক আছে, ওর মুখ থেকে রেটরিক। আপনি নিশ্চয়ই পাটোয়ারির সাথে আপনি কথা বলছেন, আপনার অথবা যদি বলার সুযোগ হয় যে কেউ, সে আপনার সাথে যখন কথা বলে ভাই ভাইয়া এছাড়া এবং প্রচন্ড ভদ্রভাবে সে আপনার কাছে পেশ আসবে, সে আপনার সাথে। এখন ধরেন এই জায়গায় সিলেকশন যেটা বললেন, বিএনপি যদি সত্যি সত্যি চাইতো যে তাদের ভালোর জন্য কিছু লোক, আমি বলি বিএনপি মিডিয়াটা এই সমস্ত জায়গায় কিন্তু একদম এমনিতে তো খারাপ করতেছে, বিভিন্ন জায়গায় গর্তে করতেছে। মিডিয়া দিয়ে যদি বা সোশ্যাল মিডিয়া দিয়ে যদি জিনিসটা ম্যানেজ করতে চাইতো, তারা কিন্তু কি করতো, এই প্রিসিলা নিউ ইয়র্কে থাকে, ওকে একটা অ্যাডভাইজার হিসেবে রাখতে পারতো, যে আমাদেরকে কি ম্যাচিউরলি সে হিউমার গুলা করে এবং সাজেশন গুলা দেয়, সেই ধরনের একজন লোক কি পুরো বিএনপিতে আছে? নাই। সো আমার মনে হয় এই জায়গাগুলোতে চরম ভুল করে যাচ্ছে। হিউমার বা উইট বোঝার মতো কতজন আছে, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আর কি। আর ধরেন মানে মিডিয়া তো ধরেন ফ্যাসিস্ট মিডিয়া আরো শক্তিশালী হচ্ছে, আরো নতুন নতুন মানে ফ্যাসিস্ট মালিকদেরকে নতুন নতুন মিডিয়ার অনুমোদন দেওয়া হচ্ছে। তো মানে একটা অদ্ভুত একটা অবস্থা। আমার মাঝে মাঝে মনে হচ্ছে প্রধানমন্ত্রী আসলে মানে কিছু ব্যক্তির দ্বারা বৃত্তবন্দী হয়ে পড়েছেন। মানে উনি চেষ্টা করছেন ওনার মতো করে, কিন্তু ওনার বাইরে
ওনার অগোচরে এমন সব ঘটনা ঘটছে বা ঘটনার চেষ্টা হচ্ছে যেগুলো দায়ে ইনফ্যাক্ট প্রাইম মিনিস্টারের ঘাড়ে যেয়ে পড়বে, এবং আলটিমেটলি মানে সকল দোষের ভাগিদার কিন্তু ওই যে প্রাইম মিনিস্টারই হবেন। তো এখনো আপনি যখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, সরকারকে পরিচালনা করেন, দেশকে পরিচালনা করেন, আপনি যে মধু খাবেন তার সাথে সাথে আপনাকে তো এই বিষটুকু অ্যাবজর্ব করতে হবে। এটাই তো হচ্ছে বিউটি, যে আপনি কেন আপনার পর্যন্ত যেই কাজটা আপনি করতেছেন না সেটার দায় আপনার পর্যন্ত কেন আসবে? আপনি কেন হুইপিং করেন না? হুইপ সংসদে আছে, তার বাদে সত্যি সত্যি চাবুক দিয়ে শাসন কেন করেন না এই সমস্ত লোকজনকে যারা আপনার নাম ভাঙা এই কাজগুলো করতেছেন? সেটা তো আপনার দায়িত্ব। এটা তো কোনো ট্র্যাজেডি না যে আপনার উপর চলে আসতেছে। আপনার এটা আপনারই নিশ্চিত করবার কথা যে আপনার উপর এই দায়িত্ব, এই অভিযোগগুলা সাথে আপনাকে জড়ানো যাতে না হয়, যেটা আপনি করেন নাই সেটা আপনারই দায়িত্ব। এবং সুমন ভাই ধরেন ওনার সরকারের কিছু মন্ত্রী আওয়ামী লীগের পালার চেষ্টা করতেছে, আওয়ামী লীগের পালতেছে ভিতরে। এই যে হবিগঞ্জে জিকে ঘোষ, তার অনেক এই ব্যাপার আছে, কিন্তু সে যেভাবে আওয়ামী লীগকে আপনার প্রমোট করছে, আওয়ামী লীগকে ব্যাক অফ করছে আফটার 5th অগাস্ট, তো এরকম বহু লোক আছে কিন্তু। এবং ধরেন যে মানে আমি আসলে খুব মানে অবাক হই এই বিষয়গুলো যে, এবং আপনি যদি দেখেন যে সাম্প্রতিক সময় আরেকটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে যে 18 জন মন্ত্রীর পুলিশ প্রোটেকশন প্রত্যাহার করে নিছে। আরে ভাই, বাংলাদেশ কি এখনো সেই পর্যায়ে গেছে যে আপনি আওয়ামী লীগের যে সিচুয়েশন বা সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি 18 জন মন্ত্রীর পুলিশ প্রোটেকশন কেন প্রত্যাহার করলেন? কি ঘোড়ার ডিমের খরচ, এটাতে আমি তো বুঝলাম না, তাই না? একজন মন্ত্রী বা একজন এই উপদেষ্টা, তারা যতটুকু মিটিং অ্যাটেন্ড করতে হয়, যত জায়গায় যেতে হয়, আপনি তো ভাই এই প্রোটেকশন বা সাপোর্টটা না পেলে তো আপনি প্রপারলি কাজ করতে পারবেন না। ভাই আমি আপনাকে এই জায়গায় একটু ভিতরে জিনিস বলি, ইফ ইউ অ্যালাউ। সেটা হচ্ছে খরচের যে জিনিসটা আছে সেটা বলা হয়েছে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই যেহেতু একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছেন যে উনি কৃচ্ছতা সাধনের জায়গায় আমাদের অ্যাকচুয়ালি ইকোনমিটা যাতে নোজ ডাইভ না করে। আরেকটা জিনিস কিন্তু হচ্ছে যে পুলিশের স্বল্পতা, যে এমনিতে তো অনেকগুলাই পালা গেছে, যেগুলা আবার অনেকে কাজ যোগ দেয় নাই, কিন্তু সেই ধরনের একটা সমস্যা ছিল। এখন এখানে দুইটা জিনিসেরই আমি উত্তর দিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে খরচ আপনি কতটুকু কমাবেন। খরচ যদি কমাইতে হয় সত্যি সত্যি আপনি কেন বলেন না যে বাংলাদেশে যে সমস্ত ব্যবসায়ী বা যারা অথবা আমলা যারা তাদের ছেলে মেয়েকে 4 থেকে 5 কোটি টাকা খরচ করে বিদেশে পড়াচ্ছেন, তাদেরকে এক্সট্রা সেই পরিমাণ টাকা আবার ট্যাক্স হিসাবে জনগণের তহবিলে জমা দিতে হবে। যদি আপনি জানেন নিশ্চয়ই 50,000-এর উপরে আছেন আমলা এবং ব্যবসায়ী এবং রাজনীতিবিদ যারা তাদের ছেলে মেয়েকে এখানে পড়ান অসুবিধা নেই, বাইরে পড়ান বাংলাদেশে। তাতে এখন আর যদি তারা না পড়াইতেন তাহলে হতো কি, তাহলে বাংলাদেশের তারা পড়তে বাধ্য হতো এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটার উন্নতি হতো। আর যেহেতু আপনারা উন্নতি চান না, আপনারা পড়াইতেই চান বাইরে, ঠিক আছে পড়ান, বা সেই ক্ষেত্রে আপনারা যে পরিমাণে খরচ টাকা আপনারা বাইরে পাঠাচ্ছেন সেই পরিমাণে টাকা এক্সচেকারে দিবেন। 2 নম্বর হচ্ছে পুলিশের স্বল্পতা। তারপর ধরেন আমি বলি যে বিদেশ সফর, যে আমি ইংলিশ বলা শিখবার জন্য বিদেশ যাব বা অন্য কিছু, সেই জায়গায় আপনি বাদ দেন, সেই জিনিসগুলো অনেক টাকা বেঁচে যাবে। ওই শুধু ব্যবসায়ীদের কাছ থেকে আপনি ওই ছেলে মেয়েকে বিদেশ পড়ানোর টাকাটা নেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার 50,000 কোটি টাকা গভর্নমেন্টের এক্সচেকারে জমা হবে, যেটা দিয়ে আপনি অন্তত আপনি 1 কোটি মানুষের ভাগ্য চেঞ্জ করে দিতে পারবেন। নেক্সট ভাই বলি, জি বলেন, আপনি বলেন। রাজনীতিবিদদের ছেলেমেয়েরা কোথায় পড়ে? সেটাতে আমি বললাম ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তা। ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তা। এখন বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন কিভাবে আসবে, শিক্ষা ব্যবস্থা কিভাবে ভালো হবে যদি আমি তাদেরকে বাইরে পাঠাই? যদি আমি বাংলাদেশের এই চুপ্পু যতবার চিকিৎসার জন্য বাইরে গেছে বা এই ধরনের অজুহাত করে যারা বাইরে গেছেন, সেই সাথে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে সেই টাকা দিয়ে আমরা কয়টা আধুনিক হাসপাতাল এবং দাতব্য হাসপাতাল বানাতে পারতাম। আমাদের হসপিটাল সিস্টেম উন্নত হবে না, চিকিৎসা সেবা উন্নত হবে না, শিক্ষা ব্যবস্থা উন্নত হবে না, বিকজ যারা আমাদের দেশটা চালায় সিস্টেম এইভাবে বানায় নিছে ভাই। তারা তো বাইরে পড়ে, ছেলে মেয়েদের বাইরে পড়ায়, হানিমুন বাইরে করে, লেজার ট্রিপ বাইরে করে, এবং চিকিৎসা বাইরে নেয় সরকারের টাকায়। সরকারের কি অন্য টাকা আছে? আমার সেই রিক্সাওয়ালা যে গ্রামসরায় আয় করে তার টাকায় সে বাইরে গিয়ে চিকিৎসা নিচ্ছে। সেই রিক্সাওয়ালার অবশ্যই অধিকার আছে চুপ্পুকে সামনে ডেকে কান ধরে উঠবস করানো, তুই আমার টাকায় কিসের জন্য বাইরে গিয়ে চিকিৎসা নিচ্ছিস, চিকিৎসার নাম করে কেন? মে মাসের 19 এবং 20 তারিখে লন্ডনে গিয়ে তারেক সিদ্দিকী, রেহানা এবং সাইফুল আলমের সাথে তোরা 2 দিন ধরে মিটিং করছিস, কেন আমার টাকায় সেটা করছিস? ওরে ডেকে কান ধরে উঠবস করায়, থাপড়ায় জিনিসগুলো জিজ্ঞাসা করা উচিত। এবং আনফরচুনেটলি ধরেন এটা নিয়ে আমি একটু কাজ করছি। ধরেন আপনি যাদের নাম বললেন, তার রেহানা সাথে মিটিং এর পাশাপাশি বিএনপির এক মন্ত্রীও সেখানে ছিল। এই জিনিসটা তো বিএনপির মন্ত্রী ছিল, এটা জি অবশ্যই ছিল, এবং উনি কি কোন অজুহাত দেখায় সেখানে গেছেন, এবং তার মুখ থেকে এখন বেশি বেশি বুলি বাইরে হতেছে যে কিছু করা যাবে না, সেটার লিঙ্ক পাবলিক বুঝে। ভাই আপনি যেটা জানেন তার অর্ধেক হলো পাবলিক জানে। কিন্তু এখন আমি এই প্রশ্ন শেষ করি, পুলিশের স্বল্পতা,
আপনি কি জানেন মন্ত্রী এবং এমপিদের পিছনে যে পুলিশ প্রোটেকশন যায় তার থেকে বহুগুণ বেশি পুলিশ প্রোটেকশন যায় এই আমাদের জেলায় জেলায় পুলিশ সুপার যারা আছেন, এসপি যারা আছেন, তাদের পরিবারের বাজার করবার জন্য, তাদের বাড়িটা বাংলোটা গার্ড দেওয়ার জন্য। তার থেকে অন্তত 10 গুণ বেশি তাদেরকে বলেন যে তোমরা যদি সত্যি জনগণের বন্ধু হও, তোমাদের বাসা থেকে গার্ড প্রত্যাহার, তোমাদের বাজার করার জন্য, তোমার স্ত্রী কোথায় শপিং করতে যাবে সেটার জন্য পুলিশ এবং পুলিশের গাড়ি এবং পুলিশের প্রোটেকশন হবে না বলে দেন। পুলিশের স্বল্পতা দেখবেন পরের দিন কমে গেছে। এই জায়গাগুলোতে হাত দিবে না সরকার, বিকজ তারা অপেক্ষা করে প্রধানমন্ত্রী কোন একটা জনপ্রিয় ঘোষণা দিক, সেটা তারা পালন করবে। প্রধানমন্ত্রীকে এই জিনিসগুলো বলা, তার কানে এই জিনিসগুলো তুলে ধরার জন্য কেউ কি আছে? আছে কে? রাশেদ খানের মতো লোক আছে, জাহিদের মতো লোক আছে, যারা তাদের স্বার্থটা উদ্ধার করবার জন্য যতটুকু সেটা করবে। আসল যে কাজ, যেটাতে জনগণের দুর্দশা লাঘব হবে, রাজনৈতিক দল হিসেবে সরকারে যাওয়া বিএনপি সে সাকসেসফুল হবে, সেটা তারা হইতে দিবে না। না, এটা ভেরি মাচ আনফরচুনেট আর কি, যে ধরেন যেই জাতীয় মানুষজন মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকার কথা ছিল, তাকে অ্যাডভাইস করার কথা ছিল, তার সামনে সাহসের সাথে তুলে ধরার কথা ছিল, আমরা দেখছি যে অনেকটা ওইদিকে যাচ্ছে, যে কিছু বললেই না এটা তো প্রধানমন্ত্রী জানে না, এটা তো ওনা না, এটার জন্য উনি না, এইসব আবার শুরু হয়েছে আর কি। তো আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। ধরেন এই যে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে বেশ কিছু সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে কক্সবাজারের যে কমিশনার ইকরামের কে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, মানে তার মেয়ে টেলিফোন লাইনে থাকার সময় মেয়েটা যখন বলে যে আব্বু তুমি কাঁদতেছো কেন, তারপরে গুলির শব্দ, সেই ব্রিগেডিয়ার মিফতা তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিমান বাহিনীর একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন মেজর মোজাফফর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে? এই গ্রেপ্তারগুলোর কোনো প্রতিক্রিয়া কি আপনি লক্ষ্য করছেন কিনা, বা এই যে গ্রেপ্তারগুলো চলছে হঠাৎ করে আমরা দেখছি যে এই ঘটনাগুলো সামনে আসছে, এর মধ্যে শাপলা চত্বরের 41 জনের চার্জশিট দেওয়া হয়েছে, আবার সেখানে আবার ধরেন ইমরান ইবনে রৌফ নামে যে মেজরই তো না, কর্নেল থেকে অবসরে যাওয়ার পরে আমাদের মিলিটারি লিডারশিপ তার ভালো কাজের জন্য পুরস্কার হিসেবে ব্রিগেডিয়ার হিসেবে সুবিধা দিয়ে অবসর দিচ্ছে। এই ক্রিমিনালটা কিন্তু শাপলার সঙ্গে যুক্ত ছিল, তাকে কিন্তু সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। তো ধরেন ক্রিমিনালকে রক্ষা করার জন্য এখনো কিন্তু অনেক মুরব্বীরা কিন্তু সজাগ ভাবে আছে আর কি। ইমরান ইবনে রৌফকে নিয়ে কিন্তু এর আগেও আমি বেশ কয়েকটা পোস্ট করেছি ফেসবুকে, প্রোগ্রামে আলোচনা হয়েছে, কিন্তু তারপরও কেন যেন হচ্ছে। তো সব মিলিয়ে আপনার বিশ্লেষণটা একটু শুনি আমরা। আমি প্রথমে এই জায়গাটা কভার করে নিই যে ইমরান ইবনে রৌফ কিন্তু দেখেন তার কিন্তু ইমিগ্রেশন বার্ড ছিল, মানে তার পাসপোর্ট কিন্তু বাতিল ছিল, তার দেশের বাইরে যাবার কথা না। তাকে এবং অন্য বাকি অনেককেই গুম কমিশন, আমি যতটুকু জানি, তাদেরকে হাজির করার জন্য বলছিল। কিছু লোক হাজির হয়েছে, তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে আছে। কিছু লোক তো ভারতে, হাসিনা সহ বাকিরা তো ভারতে পালাই আছে, তাদের তো আসবে না কোনোদিন। বাট ইমরান ইবনে রৌফ তো দেশে ছিল, সে গুম কমিশনের আদেশ অগ্রাহ্য করে সেখানে আসে না। এবং সেই ক্ষেত্রে সম্ভবত তাকে তার গ্র্যান্ড পাপারা, তার ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা বলে দিছিল যে, সে সহ আরো অনেকে বলে দিছিল যে গুম কমিশনের সাথে হাজির হওয়ার দরকার নেই, ওরা কি তোমাকে জোর করে নিয়ে যাবে, ধরে নিয়ে যেতে পারবে না, দে ডোন্ট হ্যাভ ফোর্স, সুতরাং চুপচাপ থাকো, গুম কমিশন একদিন শেষ হয়ে যাবে, তোমার ওই নিয়ে চিন্তা নাই। এবং ইমরান ইবনে রৌফ সেই ধরনের একজন যে এই সুবিধা নিয়ে গুম কমিশনের কাছে হাজির হয় নাই। এখন গুম কমিশন যেটা করছে, হাজিরা না হওয়ার কারণে তাকে সেখানে, তখন এই যে এখন যে নামটা অভিযোগ সেখান থেকে বাদ গেছে। বাট একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা অনেকে জানেন না, সংক্ষুব্ধ হয়ে যে কেউ অথবা জনস্বার্থে এখন তার গুম কমিশন নাই, আইসিটির কাছে একটা আবেদন করতে পারেন, এই ইমরান ইবনে রৌফ অথবা এই ধরনের বাকিদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক বা চার্জশিটে তাদের নামটা যোগ করা হোক। সেটা প্রভিশন আছে এখন